একের পর এক আপনারা যাদের কথা শুনতে এসছেন তাদের অভিজ্ঞতার থেকে সমৃদ্ধ হবেন। প্রথমেই আমি বলার জন্য আহ্বান করব মাননীয় রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে। দেখুন, আজকের এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। যারা জরুরি অবস্থার বিরুদ্ধে সারা ভারতবর্ষব্যাপী প্রতিবাদ করেছিলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের গণতান্ত্রিক মত প্রকাশের অধিকারকে যারা বাজেয়াপ্ত করেছিলেন, আজকে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে শ্রীমতী গান্ধীর জেলে যারা বন্দী হয়েছিলেন এবং ভারতবর্ষের চিরায়ত পরম্পরা মত প্রকাশের অধিকার, একম সদ্বিপ্রা বহুধা বদন্তি, সত্য এক এবং অবিনশ্বর জ্ঞানী ব্যক্তিরা তাদের বিভিন্ন রূপে দেখে মাত্র। এই বহুত্ববাদী সমাজে যেখানে সমান্তরালভাবে প্রত্যেকটি মতবাদ প্রবাহিত হয়েছে, যেখানে বিনা রক্তক্ষয়ে শঙ্করাচার্য এবং রামানুজ নিজের মতামত প্রকাশ করতে পেরেছেন, যে দেশের মাটিতে দিনের পর দিন আধ্যাত্মবাদ এবং বহুত্ববাদের লড়াই চলেছে, যে দেশের মাটিতে একসময় বলা হয়েছে অন্নং ব্রহ্ম অন্নং বহু কুর্বিত, আবার একই সঙ্গে ব্রহ্ম ব্যাখ্যায় বলা হচ্ছিল যে অবাং মনুষ্য গোচর। আজকে সেই দেশে মানুষের কণ্ঠস্বর রোধ করে দিয়েছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। জরুরি অবস্থা কি এবং কেন, আজকে সেটা নতুন করে পশ্চিমবঙ্গের মানুষের সামনে বা এখানে যারা সমবেত হয়েছেন তাদের বোঝাবার কোনো প্রয়োজন নেই। কংগ্রেস তদানীন্তন বিভিন্ন নির্বাচনে পরাজিত হচ্ছিলেন, বিভিন্ন নির্বাচনে পরাজয়ের মধ্যে দিয়ে স্বাভাবিকভাবেই যখন তদানীন্তন কংগ্রেসের নেতৃবৃন্দ নিজেদের আভ্যন্তরীণ টানাপোড়েনে দিল্লিতে ব্যস্ত, তখন জয়প্রকাশ নারায়ণের যে সারা দেশ ভ্রমণ শুরু হয়ে গেল এবং কংগ্রেসের সরকার পরিচালনার বিরোধিতা করে কংগ্রেসের নেতৃত্বে ভারতবর্ষের মানুষের গণতান্ত্রিক অধিকারগুলো সুরক্ষিত থাকছে না। স্বাধীনতার 3 দশক পার হয়ে যাবার পরে ভারতবর্ষের যে চেহারাকে মানুষ চাইছিল সেই চেহারার সঙ্গে ভারতবর্ষের মানুষ নিজেদের একাত্ম করতে পারছে না। এই খবর ইন্দিরা গান্ধীর কাছে পৌঁছে রিভোল্ট করতে বলছেন। তিনি বলছেন যে কোনো মূল্যে সরকারের সঙ্গে চূড়ান্ত অসহযোগিতা তৈরি করতে হবে। জয়প্রকাশ নারায়ণ বললেন স্বৈরাচারের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে হরণ করবার বিরুদ্ধে কেন্দ্রে এই মুহূর্তে ইন্দিরা গান্ধী পরিচালিত যে সরকার রয়েছে, সেই সরকার ভারতবর্ষের মানুষকে, ভারতবর্ষের মানুষের সাংবিধানিক অধিকারগুলোকে ফিরিয়ে দিতে পারছে না। সারা দেশ জুড়ে যখন আন্দোলনের একটা বাতাবরণ তৈরি হয়ে গেছেন, তখন কার্যত শ্রীমতী গান্ধী নিঃসঙ্গ। পরবর্তীকালে শ্রীমতী গান্ধী ফোন করেছিলেন, যতটা আমরা গল্প কথায় শুনেছি বা বিভিন্ন সাংবাদিক লেখকের কথায় শোনা হয়েছিল, একটু ভারী সন্ধ্যায় নিজের বাড়ির আরাম কেদারায় বসেছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়, একটা লাল টি শার্ট এবং একটা সাদা হাফ প্যান্ট পরে। শ্রীমতী গান্ধীর ফোন এলো। শ্রীমতী গান্ধী বললেন, এই মুহূর্তে তুমি ছাড়া আর কেউ নেই প্রকৃত পরিস্থিতিকে অনুধাবন করবার মতো। পরবর্তীকালে একটি সাংবাদিক সম্মেলনে সাক্ষাৎকারে একথা বলেছিলেন স্বয়ং সিদ্ধার্থ শঙ্কর রায়। সিদ্ধার্থ শঙ্কর রায়কে শ্রীমতী গান্ধী জানালেন যে জয়প্রকাশ নারায়ণ আহ্বান জানাচ্ছেন সমস্ত সেনাবাহিনী এবং সমস্ত পুলিশদের
যে কোনো প্রশাসনিক নির্দেশকে তোমরা অগ্রাহ্য করো, সরকারের অগণতান্ত্রিক পদক্ষেপ যদি তোমাদের মনে হয়, তাহলে তা আমরা অর্ডার ক্যারি করো না। এটা চূড়ান্ত বিপর্যয় ডেকে আনবে ভারতবর্ষে। ভারতবর্ষের মধ্যে এই অ্যানার্কিজমকে আমাদের রুখতে হবে, আর সেই রোখার জন্য তোমার পরামর্শ চাই। উত্তরে নাকি সিদ্ধার্থ শঙ্কর রায় বলেছিলেন যে আমাকে একবার সুপ্রিম কোর্টের লাইব্রেরিতে যেতে হবে, কারণ আমরা যে ব্রিটিশকে ফলো করে আমাদের সংবিধান তৈরি করেছি, তাদের দেশে কোনো লিখিত কনস্টিটিউশন নেই। কনস্টিটিউশন ডাজন্ট এক্সিস্ট ইন গ্রেট ব্রিটেন। ব্রিটেনে দেশ পরিচালিত হয় সম্পূর্ণ প্রথার ভিত্তিতে, কনভেনশনের ভিত্তিতে। আমেরিকান কনস্টিটিউশন পড়তে গিয়ে আজকে তখন সিদ্ধার্থ শঙ্কর রায় একটা নতুন শব্দের সঙ্গে পরিচিত হলেন। শব্দটির উচ্চারণ হচ্ছে পুশ, বানান হচ্ছে PUTSCH, পুশ। এই পুশটা আমেরিকান কনস্টিটিউশনে কেন ব্যবহার করা হচ্ছে? সেখানে বলা হচ্ছে যে যদি কোনো ভায়োলেন্ট অ্যাটেম্প থাকে ওভারথ্রো আ গভর্নমেন্ট, তাহলে সরকার সেখানে আভ্যন্তরীণ জরুরি অবস্থা জারি করতে পারে। আমাদের দেশের জরুরি অবস্থার স্বরূপের সঙ্গে আমেরিকার জরুরি অবস্থার স্বরূপের কোনো মিল নেই। কিন্তু মনে রাখতে হবে 1971 সালে ভারত পাক যুদ্ধের সময় আমাদের এক্সটার্নাল এমার্জেন্সি জারি ছিল, কিন্তু ইন্টারনাল এমার্জেন্সি ছিল না। শ্রীমতী গান্ধী এমার্জেন্সি জারি করলেন। সারা ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল থেকে কোনো মানুষ বেরিয়ে এসে, এমনকি কংগ্রেসেরও অনেকজন তার প্রতিবাদ করলেন, তার বিরোধিতা করলেন। কলকাতার বিশিষ্ট সাংবাদিক বরুণ সেনগুপ্ত গ্রেপ্তার হয়েছিলেন। যখন প্রচণ্ড গরম পড়তো তখন বরুণ সেনগুপ্তকে কলকাতার জেলে রাখা হতো, এবং যখন ঠান্ডা বেড়ে যেত তখন তাকে জলপাইগুড়ির জেলে পাঠিয়ে দেওয়া হতো। একই কাজ করা হয়েছিল জর্জ ফার্নান্ডেজের সঙ্গে, যেখানে প্রকৃতি সম্পূর্ণ মানব শরীরের বিপরীতে থাকবে তখন তাকে সেই জেলে পাঠিয়ে দেওয়া হবে। ভারতবর্ষের সমস্ত গণমাধ্যমকে কার্যত স্তব্ধ করে দেওয়া হয়েছিল। যে কংগ্রেস আজকে দিল্লিতে দাঁড়িয়ে সংবিধানকে সামনে রেখে বলছে যে বিজেপি যদি ক্ষমতায় আসে, বিজেপি 411টা যদি আসন পেয়ে যেত, ভারতবর্ষের সংবিধানকে ধূলিসাৎ করে দিত, কিন্তু তারা একবারও বলছেন না যে 42তম অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়ে যে সেকুলার এবং সোশ্যালিস্ট এই দুটি শব্দকে ভারতীয় সংবিধানের প্রিয়াম্বেলে ঢোকানো হয়েছে। প্রিয়াম্বেলের পরিবর্তনের জন্য দেশে কোনো বিতর্ক হয়নি। দেশে কোনো সেই সময়কার কোনো স্টেক হোল্ডারদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই কার্যত আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করে আজকে আমরা আমাদের দেশের প্রিয়াম্বেলকে, সংবিধানের প্রিয়াম্বেলকে চেঞ্জ করে দিয়েছি। যে কংগ্রেস রাতের অন্ধকারে এমার্জেন্সি জারি করে সমস্ত সংবাদ মাধ্যমকে সম্পূর্ণ স্তব্ধ করে দিলেন, যারা রবীন্দ্রনাথের গান পর্যন্ত, এই ভিন্ন প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলো আগুন জ্বালো, এই গানটি পর্যন্ত আজকে আকাশবাণীতে সম্প্রসারিত হতে দেয়নি, যারা কিশোর কুমারের সম্পূর্ণ গানের ওপরেও খড়গহস্ত হয়ে গিয়েছিলেন, এবং যারা দীর্ঘ চলার পথে, তখন আমাদের বিদ্যাচরণ শুক্লা ছিলেন, তিনি প্রতিদিন সকালবেলা প্রেস ব্রিফ করতেন, প্রতিদিন সংবাদ মাধ্যমকে বলে দিতেন কি লিখতে হবে। কি লিখতে হবে তো বলতে পারেন না, তিনি সরকারের পক্ষ থেকে সরকারের অবস্থানটাকে ওই জরুরি অবস্থা চলাকালীন মানুষের সামনে বলছেন। তো একদিন বিবিসির সাংবাদিক মার্ক টুলি, তিনি বসে একটা নোট লিখছিলেন। ওটা হঠাৎ বিদ্যাচরণ শুক্লা তার দিকে তাকিয়ে বললেন, মিস্টার টলি, হোয়াট আর ইউ রাইটিং? তার উত্তরে উনি বলেছিলেন, আমি ওটাই লিখছি যে আপনি আমাদের লিখতে বারণ করছেন। এইটাই ছিল তখনকার পরিস্থিতি। আর ঠিক সেই সময় যখন সারা দেশের ভারতীয় চিরকালের গণতান্ত্রিক পরম্পরা ধ্বংস হয়ে গেছে, ডিসেম্বর মাসে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে সত্যাগ্রহের ডাক দেওয়া হয়েছে। সেই সত্যাগ্রহ এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার জেলে ভর্তি ছিল সম্পূর্ণ অ্যারেস্টের সংখ্যা ছিল 1,40,000।
তার মধ্যে 70,000-এর বেশি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিচার পরিবারের সদস্য ভারতীয় জনসংঘের কর্মীরা ছিলেন। আজকে যে বামপন্থীরা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এতদিন আমাদের সামনে কংগ্রেসের অত্যাচারের কথা বললেন, কংগ্রেসের নিপীড়নের কথা বললেন, যারা দীর্ঘদিন ধরে 72-এর সন্ত্রাস সেই প্রিয়দাসের স্লোগান দিলেন, রাজদেও, গোয়ালা, জ্যোতির্ময় এছাড়া রায় ছাড়া, তাই তো, জ্যোতির্ময় বসু ছাড়া আর কেউ কিন্তু সেদিন গ্রেপ্তার বরণ করেননি। জ্যোতি বসু প্রয়োজনে জেলে যেতে পারতেন। জ্যোতি বসু পশ্চিমবঙ্গের সিপিআইএমের একজন নেতা হিসেবে, জননেতা হিসেবে তিনি প্রতিবাদ করে তিনি ইন্দিরা গান্ধীর বিরুদ্ধাচরণ করে কালাবরণ করতে পারতেন, কিন্তু জ্যোতি বসু সেদিন তা করেননি। যখন জুন মাসে ইন্দিরা গান্ধী আলোচনা করছেন সিদ্ধার্থ শঙ্কর রায়ের সঙ্গে, ঠিক এমনই একদিন রাত্রে জুন মাসে নিজে গাড়ি ড্রাইভ করে সিদ্ধার্থ শঙ্কর রায় জ্যোতি বসুকে নিয়ে যান শ্রীমতী গান্ধীর কাছে। শ্রীমতী গান্ধীকে জ্যোতি বসু ইন্দু বলে ডাকতেন এবং ব্যক্তিগত সম্পর্ক ইন্দিরা গান্ধী, জ্যোতি বসু এবং সিদ্ধার্থ শঙ্কর রায়ের সঙ্গে অত্যন্ত ভালো ছিল। জ্যোতি বসু গিয়ে বেশ কয়েকটি আইনি প্রশ্ন করেছিলেন ইন্দিরা গান্ধীকে। ইন্দিরা গান্ধী হেসে জ্যোতি বসুকে উত্তর দিয়েছিলেন যে তুমি কি মনে করো জ্যোতি যে আমি তোমাকে তোমার সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেব আর তুমি বাইরে এই কথাগুলো বিরোধীদের গিয়ে তুমি তাদের কাছে গিয়ে বলবে, তাদের সংগঠিত করবে? এই মজার মধ্যে শেষ হয়ে গিয়েছিল। কিন্তু পরবর্তীকালে সিদ্ধার্থ শঙ্কর রায় বহু বছর পরে বললেন, সিদ্ধার্থ শঙ্কর রায় নামক একজন জঘন্য ব্যক্তির পরামর্শে শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতবর্ষে জরুরি অবস্থা ঘোষণা করেন। আজকের আমরা যারা বাঙালি, আজকে আমরা এখানে যারা সিলেক্টিভ প্রতিবাদীদের দেখতে পাচ্ছি সামনে, ইন্দিরা গান্ধীর চিন্তা ছিল যে বাংলা এগিয়ে থাকে, বাংলায় বহু প্রতিবাদী মানুষজন আছেন, বাংলায় বামেরা আছে, অতি বামেরা আছে, বাংলায় বুদ্ধিজীবী আছে, লেখক, কবি, সাহিত্যিকরা আছে। তাই পশ্চিমবঙ্গের বাঙালিরা জরুরি অবস্থাকে কিভাবে নিচ্ছে এটা জানা দরকার। শ্রীমতী গান্ধী কফি খেতে আহ্বান জানিয়েছিলেন আমাদের সমস্ত কবি, সাহিত্যিকদের, প্রতিবাদীদের, যারা বিভিন্ন সময়ে আজকে সাম্প্রদায়িকতার নামে, রাম মন্দিরের নামে, ক্ষমতার কেন্দ্রীকরণের নামে নরেন্দ্র মোদীর বিরুদ্ধাচারণ করছেন, যারা বিভিন্ন সময় আজকে আমাদের সামনে বসে স্যাফ্রনাইজেশন অফ এডুকেশন, শিক্ষার গৈরিকীকরণের কথা বলছেন, যারা আপনাদের সামনে প্রতিনিয়ত দাঁড়িয়ে ওই কাশ্মীরের বিভৎস অত্যাচারের কথা, কাশ্মীর ফাইলসের বিরুদ্ধাচারণ করছেন, যারা আপনাদের সামনে দাঁড়িয়ে আবার নতুন করে পশ্চিমবঙ্গের মানুষ ওই জওহরলাল ইউনিভার্সিটির ওই ঘটনা যাতে না দেখতে হতে পারে, যেখানে অসুরের পুজো হয় দুর্গা পুজোর সময় আর হাতে করে মা দুর্গার মুখে কালি লাগিয়ে দেওয়া হয়, তার জন্য জাহাঙ্গীর ন্যাশনাল ইউনিভার্সিটির ছবিটি যাতে বিভিন্ন প্রেক্ষাগৃহে না যাওয়া হয়, তার জন্য যারা প্রচেষ্টা করছেন, এই ধরনের সমস্ত মানুষকে ইন্দিরা গান্ধী ডেকে পাঠিয়েছিলেন সেদিন রাজভবনে। সেদিন ইন্দিরা গান্ধী কেন জরুরি অবস্থা জারি করেছেন? কেন দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে আরও সুরক্ষিত করবার জন্য, রাজনৈতিক অস্থিরতা বন্ধ করে দেওয়ার জন্য, দেশের সার্বিক প্রশাসনিক কন্ট্রোলকে রাষ্ট্রশক্তির হাত থেকে তুলে একটা চূড়ান্ত নৈরাজ্যের মধ্যে ঢুকিয়ে দেবার যে প্রচেষ্টা জয়প্রকাশ নারায়ণ এবং তার সঙ্গীরা করছেন, আজকে তার বিরুদ্ধাচরণ করবার জন্যই, প্রকৃতপক্ষে পরোক্ষভাবে ভারতের গণতন্ত্র সুরক্ষিত রাখবার জন্যই তিনি জরুরি অবস্থা আজকে চালু করেছেন। এই কথা শ্রীমতী ইন্দিরা গান্ধী বক্তৃতায় বললেন। দুর্ভাগ্যের বিষয়, সেদিন কোনো বাঙালি দাঁড়িয়ে, সেদিন কোনো বুদ্ধিজীবী দাঁড়িয়ে, সেদিন কোনো প্রতিবাদী দাঁড়িয়ে ইন্দিরা গান্ধীকে একবারের জন্য প্রশ্ন করেননি যে নির্বাচিত বিভিন্ন সরকার যেখানে রাজ্যে রয়েছে, যে রাজ্য মানুষকে কথা বলার অধিকার দিয়েছে, যে দেশ, যে সংবিধান আমাদের বলতে শিখিয়েছে যে আমি কথা বলতে পারি, আমি প্রতিবাদ করতে পারি, আমি আমার মতো করে আমার মনের ভাব প্রকাশ করতে পারি, আমি সরকারের সমালোচনা করতে পারি, আমি মিটিং করতে পারি, মিছিল করতে পারি, ধর্ণা দিতে পারি, বন্ধ করতে পারি, অবরোধ করতে পারি, এই অধিকার আমার সাংবিধানিক অধিকার। এই অধিকার আপনি আমাদের কেড়ে নিতে পারেন না। আমার মত প্রকাশের অধিকার, আপনাকে সমালোচনা করবার অধিকারের জন্য আপনি কোনো সাংবাদিককে গ্রেপ্তার করতে পারেন না। গৌর কিশোর ঘোষকে আপনি কারাগারের অন্দরালে নিক্ষেপ করতে পারেন না। আপনি নিখিলবাবুকে কারাগারের ভেতরে সরিয়ে দিতে পারেন না।
আপনি একবারের জন্য বরুণ সেনগুপ্তকে এভাবে জেল থেকে জেলান্তরে স্থানান্তর করতে পারেন না। একবারের জন্য কোনো বুদ্ধিজীবী এই কথা দাঁড়িয়ে প্রতিবাদ করেন ইন্দিরা গান্ধীর সামনে। তারও বহুদিন পর প্রয়াত সুনীল গাঙ্গুলিকে যখন জিজ্ঞাসা করা হলো ইন্দিরা গান্ধীর সম্পর্কে, যে ইন্দিরা গান্ধীর সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো ছিল এবং ইন্দিরা গান্ধী যখন জরুরি অবস্থা জারি করেছিলেন তারপরে পশ্চিমবঙ্গের তথাকথিত প্রগতিশীল বুদ্ধিজীবীরা কী চিন্তাভাবনা করছেন সেটা জানার জন্য ইন্দিরা গান্ধীর টি পার্টিতে আপনি উপস্থিত ছিলেন। আপনি যদি ইন্দিরা গান্ধীর সেই মুহূর্তে আপনি কি কথা বলেছিলেন, হেসে উত্তরে সুনীল গাঙ্গুলি বলেছিলেন সেদিন ইন্দিরাজির দিকে তাকিয়ে, যে তোমার ওই উষ্ণ ঠোঁটে কতদিন পড়েনি কোনো প্রেমিকের চুম্বন। এই কথাটি শুনে ইন্দিরা গান্ধী তার প্রত্যুত্তরে বলেছিলেন, নটি বয়। এটাই হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্র, এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের প্রগতিশীলতার, পশ্চিমবঙ্গের সিলেক্টিভ প্রতিবাদীদের চরিত্র। বিভিন্ন সময় বিভিন্ন সরকার ক্ষমতায় আসবে, একটা সরকার স্বৈরতান্ত্রিক হতে পারে। রাজনীতির একটা নিজস্ব ধর্ম আছে, নিজস্ব গুণ আছে, যার থেকে কোনো রাজনৈতিক দল মুক্ত হতে পারে না। একটা রাজনৈতিক দল সর্বব্যাপী হতে চায়, একটা রাজনৈতিক দল জীবনের প্রত্যেকটা পদক্ষেপকে নিয়ন্ত্রণ করতে চায়, একটা রাজনৈতিক দল সমাজের প্রত্যেকটা ক্ষমতার উপরে তার রাষ্ট্রশক্তিকে কায়েম করতে চায়। এটা একটা রাজনৈতিক দলের জন্মগত একটা, আপনি এটাকে অসুস্থতা বলতে পারেন, আপনি এটাকে বিকৃতি বলতে পারেন, আপনি এটাকে রাজধর্ম বলতে পারেন, কিংবা এটা রাজনীতির বিশেষ গুণ বলতে পারেন, কিন্তু এটা আছে। কিন্তু যুগে যুগে তাকে প্রতিবাদ করতে হয়, যুগে যুগে তার বিরুদ্ধে কথা বলতে হয়। শ্রীকৃষ্ণের রাজসভা সম্পর্কে, শ্রীকৃষ্ণের দরবার সম্পর্কে আমাদের যে ব্যাখ্যা আছে, শ্রীকৃষ্ণ তার নিজের রাজসভায় মাইনরিটি ছিলেন। শ্রীকৃষ্ণ, যিনি নাকি গোটা দেশকে পরিচালনা করছেন, যার পৃথিবী যারা আঙুলের ওপরে দাঁড়িয়ে আছে সুদর্শন চক্রের ওপরে, তিনি তার নিজেদের রাজ্যে তার যে রাজ্যসভা ছিল সেখানে তার যে অমাত্যগণ বলতেন, সেখানে তাদের সংখ্যা শ্রীকৃষ্ণ থেকে শ্রীকৃষ্ণর বিরোধীদের সংখ্যা বেশি ছিল। এটাই ভারতের গণতন্ত্র। পণ্ডিত নেহেরু বলেছেন, স্বাধীনতার পরপর তিনি মানুষের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, when freedom wants justice threatened and any aggression takes place, India cannot be and will not be neutral. ভারতবর্ষ অ্যাগ্রেশনের বিরুদ্ধে, অস্থিরতার বিরুদ্ধে নিউট্রাল থাকতে পারে না, সে সেই সময় রুখে দাঁড়াবে। পণ্ডিত নেহেরু এও বলতেন যে তোমার এই কথা বলার অধিকার, আমার বিরোধিতা করবার অধিকারের জন্য আমি তোমাকে, অধিকারের জন্য আমি শেষ পর্যন্ত লড়াই করে যাব। চীনের যুদ্ধের সময় সারা দেশ জুড়ে পণ্ডিত নেহেরুর সমালোচনা চলছে। পণ্ডিত নেহেরু পার্লামেন্ট ডাকছেন না, কারণ তখন আমাদের কমিউনিস্ট মনোভাবাপন্ন নেতা কৃষ্ণ মেনন আমাদের কলকাতার ইছাপুর গানসেল ফ্যাক্টরিতে বন্দুক তৈরির পরিবর্তে শান্তির দূত হিসাবে তিনি কফি পার্কুলেটর তৈরি করছিলেন। ঠিক এমতো অবস্থায় একজন তরুণ সাংসদ তিনি পণ্ডিত নেহেরুর কাছে গিয়ে বলেন, আপনি পার্লামেন্ট ডাকুন, পার্লামেন্ট ফেস করুন। তার কথায় শেষ পর্যন্ত একটু নিমরাজি হয়েও পণ্ডিত নেহেরু রাজি হয়েছিলেন সংসদের অধিবেশন ডাকতে। সেই সংসদের অধিবেশনে ব্যাপকভাবে তাকে আক্রমণ করা হয়। চাঁচা ছোলা ভাষায় প্রত্যেকে পণ্ডিত নেহেরুর সমালোচনা শুরু করে দেন। যে বামপন্থীরা সেই সময় বলেছিলেন ওয়েলকাম চাইনিজ সলভেশন, তারাও পরোক্ষভাবে নেহেরুর নীতির, বিদেশ নীতির সমালোচনা করতে শুরু করে দেন। কিন্তু সরাসরি যিনি আক্রমণ করেছিলেন তিনি অটল বিহারী বাজপেয়ী, এবং বক্তৃতা শেষে এই বলেছিলেন, আমি আপনার নীতির পক্ষে নই, আমি আপনার অবস্থানের পক্ষে নই, আপনি যেভাবে সরকার পরিচালনা করেছেন সেই সরকার পরিচালনাকে আমরা সমর্থন করতে পারি না, এটা আমাদের রাজনৈতিক অবস্থান বিরোধী, কিন্তু এই মুহূর্তে দেশ সংকটে আমরা সর্বোপরি সর্বতোভাবে আপনাকে সহযোগিতার জন্য প্রস্তুত আছি। জবাবি বক্তৃতার শেষে পণ্ডিত নেহেরু বলেছিলেন যে তোমার দল কোনোদিন ক্ষমতায় আসবে কিনা আমার জানা নেই, আর যদি তোমার দল কোনোদিন ক্ষমতায় আসে তোমাকে প্রধানমন্ত্রী করবে কিনা তাও আমার জানা নেই, কিন্তু তুমি একজন প্রাইম মিনিস্টার মেটেরিয়াল। পরবর্তীকালে আমরা সেই অটল বিহারী বাজপেয়ীকে দেখেছি। দেখুন, যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় জয় হার থাকবেই,
কিন্তু আজকে আমরা যে অবস্থায় দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গের মাটিতে রাজনীতি করছি, আজকে যে ভোট পরবর্তী হিংসা 2021-এর পর আমরা দেখেছি, তা অন্তত জরুরি অবস্থার স্থিতিকেও আমাদের ভুলিয়ে দিয়ে গেছে। আমরা ঠিক যে অঞ্চলে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে জরুরি অবস্থার ওই কালো দিনটার কথা স্মরণ করছি শুধু একটি গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। আমরা এটাকে আজকের প্রতিবাদটা করছি, মনে করিয়ে দিচ্ছি যে আমাদের সমস্ত অধিকারকে, আমাদের কথা বলার অধিকারকে, আমাদের সংবেদনশীলতাকে বাজেয়াপ্ত করে নিয়ে দেওয়া হয়েছিল। আমরা তার বিরুদ্ধে, মনে রাখবেন 1946 সালের 16ই আগস্ট এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, এই আপনার গোটা বউবাজার স্ট্রিট জুড়ে কিন্তু লাশের বন্যা শুইয়ে দেওয়া হয়েছিল। যাকে আমরা বঙ্গবন্ধু বলে চিহ্নিত করি, যিনি বাংলার বন্ধু মুজিবুর রহমান, সেই মুজিবুর রহমানের সেদিনকার কি ভূমিকা ছিল 16ই আগস্ট 1946 সালে আমার পক্ষে বলা সম্ভব নয়। আমার মাস্টারমশাই এখানে আছেন, ডক্টর মোহিত রায়, উনি পারলে সেদিনকার এই রাস্তার ব্যাখ্যাটা একটু করে দিয়ে যাবেন এই প্রজন্মের জানার জন্য। আজকে আমরা গোপাল মুখার্জি, যার জন্য ভদ্রবংশের বাঙালিরা রক্ষা পেয়ে গেল, আজকে সেই গোপাল মুখার্জিকে আমরা গোপাল পাঁঠা বানিয়ে দিলাম। আমরা সেই গোপাল মুখার্জি যারা কলকাতাকে রক্ষা করেছিলেন, যিনি, তার জন্য একটা আমরা মূর্তি বসাতে পারলাম না। আমরা ভুলে গেলাম জয়সওয়াল সমাজকে, আমরা ভুলে গেলাম কালওয়াড় সমাজকে, যাদের অর্থে বলিয়ান হয়ে, যাদের সাহায্য নিয়ে সেদিন এখানে গোপাল মুখার্জি সহ বিভিন্ন ক্লাব, বিভিন্ন প্রতিষ্ঠান তারা রুখে দাঁড়িয়েছিলেন কলকাতার মানুষগুলোকে প্রাণে বাঁচানোর জন্য। আমি যেখানে দাঁড়িয়ে সভা করছি, এর অনিত দূরে একটি বাড়ির মধ্যে সর্বকালের অন্যতম সেরা নায়ক ছবি বিশ্বাস মাত্র 1.5 মিনিটের জন্য জীবন রক্ষা পান। গোটা বাড়ি ঘিরে ফেলে ছবি বিশ্বাসকে জীবন্ত পুড়িয়ে মেরে দেওয়া হচ্ছিল, বেঁচে গিয়েছিলেন সেই অবস্থার থেকে। আসলে এই ইতিহাসগুলোকে আমরা ভুলতে চাই, ভারতীয় ইতিহাসের পুনর্লিখন চাই। প্রকৃত সত্য, প্রকৃত তথ্য মানুষের সামনে তুলে আনতে হবে, শুধু জরুরি অবস্থা নয়। 1946 থেকে 1947 সালের ভারতবর্ষের ইতিহাস, বাংলার ইতিহাস, বাঙালির ইতিহাস, কলকাতার ইতিহাস। গান্ধীজি কলকাতা এলেন, গান্ধীজি এসে গোপাল মুখার্জিকে বলেছিলেন, অস্ত্র তুমি সমর্পণ করো আমার কাছে। গোপাল মুখার্জি রাজি হননি, প্রতিবাদ জানিয়েছিলেন, বলেন এভাবে করা সম্ভব নয়। বাংলা প্রতারিত, বাংলাকে বারবার প্রতারিত করা হয়েছে। আজকে আবার একটা সেপারেট হিন্দু হোমল্যান্ড আমরা তৈরি করেছি। অত্যাচার কোন পর্যায়ে গেছে, অত্যাচারের একটি নতুন ঘটনা আপনাদের শোনাচ্ছি। প্রতিবাদ করবার সাহস নেই, চিহ্নিত করতে পারবো না। যদি রাজ্যের মুখ্যমন্ত্রী এসে আমাকে বলেন যে তুমি জায়গা দেখিয়ে দাও, দেখাবার ক্ষমতা আমার নেই, কিন্তু তাও আমি এখানে বলে যাচ্ছি। নতুন স্টাইল অত্যাচারের, ঘরে ঢুকলেন 5-7 জন হাতে বন্দুক নিয়ে, অপরাধ বিজেপির প্রার্থীকে সেখানে বসিয়ে রেখে 3 দিন মিটিং করতে দেওয়া হয়েছিল। পুত্রবধূ এবং তার স্ত্রীকে সম্পূর্ণ নগ্ন করে দেওয়া হলো, নগ্ন করে বললো চা বানাও। একজন মহিলা 46 বছর বয়স, সম্পূর্ণ নগ্ন অবস্থায় চা বানিয়ে 8 জন মানুষকে খাওয়ালো। তারা চা খেয়ে বাড়ি থেকে চলে গেলেন, বললেন আমরা অন্য কিছু করলাম না, শুধু আজকের জন্য এটুকু করে গেলাম। এই অবস্থার মধ্যে দিয়ে আজকে পশ্চিমবঙ্গ চলেছে। এ তো সমস্ত গণতান্ত্রিক পদ্ধতিকে ধ্বংস করে দিয়েছে একটা সরকার। আমরা ইন্দিরা গান্ধীর বিরোধিতা করেছি, ইন্দিরা গান্ধীর বিরোধিতা করে বহু মানুষ জেলে গেছেন। এখানে দিলীপ দা বসে আছেন, এখানে প্রতাপ দা আছেন, পিছনে বিদ্যাসাগর মন্ত্রী আছে, এরা সবাই সত্যাগ্রহ করে তারা প্রতিবাদ করেছিল। ঘটনাচক্রে 7 বছর বয়সে আমিও এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে যাই, বুঝে না বুঝে। 76 সালে আমারই একজন পাড়ার দাদা, যিনি সঙ্গের কোনো দায়িত্বে ছিলেন, তিনি নিয়ে এটা আগুনের উপরে হাত দিয়ে প্রতিজ্ঞা করালেন। তখন তো ছোটবেলায় আমরা বিপ্লবীদের বই পড়ি, কিসের জন্য প্রতিজ্ঞা করছে, কেন প্রতিজ্ঞা করেছে, কার বিরুদ্ধে প্রতিবাদ, কিছুই জানি না। বললেন কতগুলো ভাঁজ করা কাগজ দিলেন, বলে লোকের জানলা দিয়ে ফেলে আসতে হবে। আমরা পাড়ায় ছোট টেনিস বল নিয়ে পাড়ায় খেলতাম, বল অন্যদিকে চলে গেলেই কারোর জানলা দিয়ে ফেলে দিতাম। এইবারে এভাবে চলেছিল 7 দিন। হঠাৎ একদিন আমার ছোট কাকা আমার হাফ প্যান্টের পকেট থেকে একটা কাগজ উদ্ধার করলো। আসলে সেটা পরবর্তীকালে জানতে পারলাম সেটা ছিল বুলেটিন। তখন ইন্দিরা গান্ধী, কি আমার যা বয়স, ইন্দিরা গান্ধী দেশের প্রধানমন্ত্রী এটা জানতাম, একটা কিছু দেশের মধ্যে হচ্ছে এটা বুঝতে পারতাম। কারণ আমাদের বাড়ির সামনে আমাদের বিপ্লব মণ্ডল বলে আমাদের একজন, যিনি আমার শাখায় নিয়ে যান, তার বাবা ছিলেন সাধন মণ্ডল।
সিপিআইএমের সর্বভারতীয় নেতা, এখানে পোস্ট অ্যান্ড টেলিগ্রাফে ট্রেড ইউনিয়ন করতেন। তার বাড়িতে আমি প্রমোদ দাশগুপ্তকেও আসতে দেখেছি। প্রমোদ দাশগুপ্ত ঢুকছেন আর বিপ্লব মণ্ডল তিনি সঙ্গের গণবেশ পরে বাড়ি থেকে বেরোচ্ছেন, এই ছিল চিত্র। আর সেই বিপ্লব মণ্ডলের বাবাকে হঠাৎ দেখলাম বাড়ির সামনে থেকে দুটো গাড়ি এলো, গাড়ি এসে তুলে নিয়ে চলে গেল, আমরা বুঝতে পারলাম না। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রাক্তন আমাদের প্রান্ত সংঘ চালক, একজন বিদগ্ধ পণ্ডিত, যার পাণ্ডিত্য নিয়ে এখনও মানুষ যারা তাকে দেখেছেন তার কল্পনা করেন, কেশবচন্দ্র চক্রবর্তী। স্বর্গীয় কেশবচন্দ্র চক্রবর্তীকে সিদ্ধার্থ শঙ্কর রায় ফোন করেন, বলেন আপনি মাস্টারমশাই লোক, আপনি একটা কলেজের অধ্যক্ষ, আপনি কেন এসবের মধ্যে থাকছেন? প্রথমে তাকে গ্রেপ্তার করা হয়নি। একজনের স্বয়ংসেবকরা বারবার সত্যাগ্রহ করে জেলে যাচ্ছেন, কিন্তু মাস্টারমশাইকে গ্রেপ্তার করা হচ্ছে না। একটা কনফিউশন তৈরি করবার চেষ্টা করা হলো, বিভ্রান্ত করে দেওয়া হলো যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যিনি সর্বোচ্চ পদে অধিষ্ঠিত আছেন তিনি নিজেই সত্যাগ্রহ করছেন না। মাস্টারমশাই তার প্রতিবাদ করে লিফলেট বিলি করে তিনি জেলের মধ্যে চলে গেলেন। আজকে বিমলদা আমাদের মধ্যে নেই। 6 নম্বর অফিসে বিমলদাকে সবাই দেখেছেন, বিমলদা সত্যাগ্রহ করে জেলে গিয়েছিলেন। সুকুমার বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের সভাপতি ছিলেন, তিনি বন্দী ছিলেন। হরিপদ ভারতী আমাদের রাজ্যের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, তিনি সেই সময় জেলে বন্দী ছিলেন। চলো, এর থেকে বেশি আমার তো অন্য গল্প বলে লাভ নেই। আমি এই মুহূর্তে এটুকুনি বলতে পারি যে আমরা যে সমাজের মধ্যে আছি, যে আমরা অসুস্থ সময়ের মধ্যে দিয়ে আজকে রাজনীতি করছি, আর যাই হোক পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই। সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থা, সমস্ত গণতান্ত্রিক পরিকাঠামো ভেঙে গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে প্রশাসনিক সভায় বলছেন আইবি এবং পুলিশ যদি একটু ঠিকঠাক কাজ করত বিজেপি 12টা আসনে পৌঁছতে পারতেন না। সুদীপ বন্দ্যোপাধ্যায় নির্বাচনে জিতেছেন, নিজের বুথে পরাজিত হয়েছেন। বিধাননগরের মেয়র, বিধাননগরের ডেপুটি মেয়র, বিধাননগরের এমআইসি, বিধাননগরের একজন নেতা যিনি বলেছিলেন সিন্ডিকেট না থাকলে গোটা সরকারটা উঠে যাবে, তিনি আমাদের দলে কিছুদিনের জন্য বেড়াতে এসেছিলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, পরাজিত হয়েছিলেন, আবার ফিরে গেছেন। হায় মা তো ক্ষমা করো মোরে, সন্তান তব ফিরিয়াছি ঘরে। এই নির্বাচনে তিনি আমাদের বুথের এজেন্টদের মেরে বার করে দিয়েছেন, কিন্তু তার ওয়ার্ডেও এবার বিজেপি লিড পেয়েছে। 69টা মিউনিসিপ্যালিটিতে বিজেপি লিড করছে। মুখ্যমন্ত্রী বিভ্রান্তিকর কিছু ভাষণ দিচ্ছেন। এর অর্থ কি? মিউনিসিপ্যাল নির্বাচনে কর্পোরেশনের 42টা ওয়ার্ডে নির্বাচিত হওয়ার কারণ কি? তার কারণ হচ্ছে ওপিনিয়ন মেকাররা এই মুহূর্তে আজকে তৃণমূলের সরকারের এই অগণতান্ত্রিক ব্যবস্থা, এই প্রাতিষ্ঠানিক লুট, এই সীমাহীন স্বেচ্ছাচারিতা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে অস্বীকার করা, সাংবিধানিক পরিকাঠামোকে ভেঙে গুঁড়িয়ে দেবার বিরুদ্ধাচরণ করছেন। ফিরহাদ হাকিম এক অসাধারণ বিবৃতি দিয়েছেন। আমার মনে হয় ভারতবর্ষের ইতিহাসে এই বিবৃতি কেউ ফিরহাদ হাকিম ছাড়া কেউ দিতে পারবেন না। ফিরহাদ হাকিম সহজ সরল ভাষায় সত্য কথা বলেছেন। তিনি বলেছেন ভোটেরে কেন এরকম ফলাফল, আপনি মেয়র, কেন কলকাতায় এতগুলো আসনে আপনি পিছিয়ে আছেন। ফিরহাদ হাকিম সাংবাদিকদের দিকে তাকিয়ে বলেছেন যারা গ্রামে থাকে তারা সিরিয়াল দেখে, ওই জন্য তারা আমাদের ভোট দিয়েছে, আর শহরে যারা থাকে তারা তোমাদের খবর শোনে, সেই জন্য আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছে। এত সহজ সরলভাবে আজকে এই কথা কেউ কোনোদিন বলে দিতে পারেননি। এরপরেও আপনারা বলছেন এই দেশে গণতন্ত্র আছে। এটা ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা নয়। সিদ্ধার্থ শঙ্কর রায়ের ওই পুশ শব্দকে তুলে এনে ভারতবর্ষের সংবিধানটাকে শিখেই তুলে দেওয়া নয়। ভারতের মানুষের গণতান্ত্রিক অধিকারের বুকের ওপর দিয়ে স্টিম রোলার চালিয়ে দেওয়া নয়। সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থার পরাকাষ্ঠাকে ভেঙে চুড়িয়ে দিয়ে আজকে তৃণমূল কংগ্রেস এখানে আছে, ক্ষমতায় এসেছে তৃতীয়বারের জন্য। কিন্তু 29টা আসন নিয়ে মুখ্যমন্ত্রীর যে শরীরী ভাষা, যে আস্ফালন, যে শব্দবন্ধ, তাতে মনে হচ্ছে উনি যেন 329টা আসন জয়লাভ করেছেন। আজকে স্পিকারের নির্বাচনে কংগ্রেস আর তৃণমূলের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে। অধীর রঞ্জন চৌধুরী তিরস্কৃত হচ্ছেন দিল্লির নেতাদের থেকে, আবার এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি দিল্লিতে গিয়ে বলছে আমাদের না জানিয়ে তোমরা স্পিকারের নাম অ্যানাউন্স করেছ। এই ইউনিল্যাটারাল ডিসিশনের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ হবে। আবার কংগ্রেস বলছে বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস এই বিরোধিতা করছে।
এর জন্যই ভারতবর্ষের মানুষ একটা স্থায়ী শক্তিশালী নির্ণায়ক সরকারের খোঁজ করেছিলেন এবং সেই সরকার দিতে চলেছেন নরেন্দ্র দামোদর দাশমতি। আগামী 5 বছর তৃতীয়বারের জন্য নির্বাচিত হওয়া প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে ভারতীয় সংবিধানকে রক্ষা করবার দায়িত্ব বিজেপির। কত অ্যামেন্ডমেন্ট আজ পর্যন্ত ভারতবর্ষের সংবিধানে হয়েছে নতুন করে বলবার কোনো প্রয়োজন নেই, কিন্তু এই যারা আজকে তথাকথিত একটা জোট তৈরি করেছিলেন, এদের একটাই লক্ষ্য ছিল যে কোনো মূল্যে রাজনৈতিক নেতাদের লুটকে একটা প্রাতিষ্ঠানিক লোভকে একটা আইনগত প্রসিদ্ধি দিয়ে দেওয়া, তাকে একটা শিলমোহর লাগিয়ে দেওয়া। আজকে এই সংবিধানের অধিকারকে রক্ষা করবার জন্য, মানুষের কথা বলার অধিকার রাখবার জন্য আমরা অতীতেও তৎপর ছিলাম। সেদিনও ইন্দিরা গান্ধীর 1,40,000 জেলের মধ্যে আমরাই 70,000-এর বেশি, 75,000 পর্যন্ত আমাদের সংখ্যা পৌঁছেছিল। সেদিনও আমরা প্রতিবাদ করেছি, আগামী দিনেও আমরা প্রতিবাদ করব। কিন্তু আগামী দশক বিজেপির দশক, আগামী দিনের ইতিহাস বিজেপি লিখবে। যারা বলছেন গৈরিকীকরণ করছেন, যারা বলছেন বিজেপি ইতিহাস বদল করছে, তারা ভুল বলছেন। বিজেপি ভারতের সিলেবাস বদল করতে চায় না। আমাদের উদ্দেশ্য হচ্ছে গোটা পৃথিবীর পাঠ্যক্রমকে বদলে দেওয়া, গোটা পৃথিবীর সিলেবাসকে আমরা বদলে দেব। যে শুধুমাত্র রেশনাল ইন্টারেস্টের কারণে, শুধুমাত্র রেশিয়াল সুপ্রিমেসির কারণে পুরো মানব সভ্যতার ইতিহাসের গতিমুখকে যারা বদলে দিয়েছিলেন, আজকে তাদের সঠিক পথে নিয়ে আসার দায়িত্ব হচ্ছে এই সরকারের। আজকের দিন প্রতিবাদ জানানোর দিন, আজকের দিন নিঃসন্দেহে ভারতের গণতান্ত্রিক ইতিহাসে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র শুধু নয়, গণতন্ত্রের জননী ভারতবর্ষ। ইট ইজ নট অনলি দ্য বিগেস্ট ডেমোক্রেসি অফ দ্য ওয়ার্ল্ড, ইট ইজ দ্য মাদার অফ দ্য ডেমোক্রেসি। গণতান্ত্রিক ব্যবস্থা আমরা দেখেছি। ওয়েস্টমিনিস্টার মডেল যাকে আমরা নকল করে এখানে আমাদের সরকার চালিয়েছি, 2000 বছর আগেও এই মডেলে ভারতবর্ষের বিভিন্ন রাজতন্ত্র পরিচালিত হয়েছে। আজকে তাকে নতুন করে ভারতবর্ষের সামনে নিয়ে আসাটাই হচ্ছে কাজ। আর সেই কাজে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে থাকবেন। যারা সেদিন ইন্দিরা গান্ধীর এই জরুরি অবস্থার বিরোধিতা করে কারাবরণ করেছিলেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা থাকলো, আমার প্রণাম থাকলো, অনেক অনেক অভিনন্দন। যারা আজকের দিনে এই অনুষ্ঠানের সূচনা করেছেন, এখানে তাপসদা আছেন। তাপসদাকে কেন নিচে বসে আছেন, ওনাকে ওপরে আমরা ডাকছি, তাপসদা নিচেই থাকছেন। তাপসদার সম্পর্ক ব্যক্তিগত, গণতান্ত্রিক অধিকার কীরকম হয় উদাহরণ দিই। আমি অল্প দিনের জন্য বিধানসভায় ছিলাম, সংখ্যা ছিল 1, আমার বরাদ্দ ছিল 4 মিনিট। চিফ হুইপ যিনি ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি আমাকে 4 থেকে কিছুতেই 5 করবেন না। আর প্রতিদিন সব সাবজেক্টে আমি প্রতিদিন বলতাম, তাপসদার কাছে প্রতিদিন যেতাম। তাপসদা গিয়ে রোজ আমার জন্য বলতেন, শোভনদা 5 মিনিট শ্রমিক ভালো বলে, 5 যে 4 মিনিটে বলা যায় না, আপনি 1 মিনিটের বাড়ি। এইভাবে তাপসদা যে বিজেপিকে তৃণমূলে থেকে কত সময় দিয়েছেন বলতে, তার জন্য আজকের দিনেও বিশেষ করে তাপসদাকে কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তাপসদা একটা নির্দিষ্ট যুগ সন্ধিক্ষণে প্রতিবাদ করেছিলেন। ভোটে জেতা হারাটা রাজনীতির শেষ খেলা নয়। 242টা আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা 2টো আসন পেয়েছিলাম। মানুষ বলেছিল বিজেপি শেষ হয়ে গেছে, অটল বিহারী বাজপেয়ী রাজনীতি থেকে অবসর নেবেন, বিজয়রাজে সিন্ধিয়া আবার ধর্মকর্মে মন দেবেন, লালকৃষ্ণ আদবানি আবার কোথাও কালাম লিখবেন। কিন্তু আমরা ভারতের রাজনীতিতে থাকতে এসেছি, চলে যেতে আসেনি। আমরা 2 থেকে মানুষকে সঙ্গে নিয়ে, মানুষের ছোট কথা ছোট ব্যথাকে নিয়ে, নিজেদের মতাদর্শের সঙ্গে কোনো ডাইলিউশন না করে, আত্মসমর্পণ না করে আমরা 303-এ পৌঁছেছি। আজও মানুষ আমাদের সঙ্গে আছে। তাপসদা যে লড়াই দিয়েছেন, তাপসদা যেভাবে একটা স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, নীতিহীনতার বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার বিরুদ্ধে, এলাকা দখলের বিরুদ্ধে, গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করবার বিরুদ্ধে একজন প্রতিবাদী মানুষ হিসেবে আজকে শাসক দল থেকে বেরিয়ে এসে তিনি প্রতিবাদ করেছেন। বিপরীত অবস্থার মধ্যে নির্বাচন লড়েছেন। তিনি হয়তো নির্বাচনে বিজয়শ্রীর টিকা তার কপালে লাগেনি, কিন্তু পশ্চিমবঙ্গের গণতন্ত্রপ্রেমী মানুষ তাপস রায়কে মনে রাখবে যে তিনি প্রতিবাদী। এবং আগামী দিন এই মধ্য কলকাতা তাপস রায়ের দিন। আগামী দিন এই মধ্য কলকাতার রাজনীতিকে পরিবর্তন যিনি করবেন তার নাম তাপস রায়। তাকে সহযোগিতা করবেন, তার পাশে থাকবেন। ধন্যবাদ।
ধন্যবাদ মাননীয় সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে। শ্রমিকদার সুবক্তা, তার বক্তব্য সবসময় আমরা শুনতে ভালোবাসি এবং তার বক্তব্যের দ্বারা আমরা সকলেই সমৃদ্ধ হই। এই যারা আজকে গণতন্ত্রের কথা বলছে, যারা আজকে পার্লামেন্টে সংবিধান নেড়ে চেড়ে দেখাচ্ছে, তাদেরই সময় যখন জরুরি অবস্থা চালু হয়েছিল, এই জরুরি অবস্থার 21 মাস সময়ে 22টা কাস্টোডিয়াল ডেথ হয়েছিল। বিনা বিচারে যখন মানুষ বন্দি থাকতো, সেই সময় 22টা কাস্টোডিয়াল ডেথ হয়েছিল এই 21 মাসের জরুরি অবস্থায়। এই জরুরি অবস্থার সময় 1976 সালে সম্পূর্ণ বেআইনিভাবে পাস হয়েছিল সংবিধানের 42তম সংশোধন। তাতে প্রিঅ্যাম্বেলকে সংশোধিত করে সেকুলার আর সোশ্যালিস্ট শব্দবন্ধ দুটি ঢোকানো হয়েছিল, যেটি সম্পূর্ণ অগণতান্ত্রিক। B.R. আম্বেদকরের সংবিধানের প্রস্তাবনায় সেকুলার এবং সোশ্যালিস্ট শব্দবন্ধ ছিল না। 1976 সালের সংবিধানের 42তম সংশোধনে এই সেকুলার আর সোশ্যালিস্ট শব্দবন্ধগুলি ঢোকানো হয়। লক্ষ লক্ষ মানুষকে এই সময়ে নাশবন্দি করা হয়েছিল তাদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে। তারা আজকে ভারতবর্ষের পার্লামেন্টে বসে সংবিধান দেখাচ্ছে, তারা আজকে সংবিধানের কথা বলছে। তিহার, যে তিহারে মাত্র 1200 জন লোক ধরে, 1200 জনকে বন্দি করে রাখা যায়, সেই তিহারে 3500 বন্দি ছিল, বাংকারে করে বন্দিদের রাখা হতো। সেই পার্টির লোক, সেই পার্টির নেতারা আজকে আমাদের সংবিধান শেখাচ্ছে, তারা আজকে সংবিধান দেখাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে পার্লামেন্টের মধ্যে এবং পার্লামেন্টের বাইরে। আবার একই ওটাও তো। এবারে আমরা আমাদের পরবর্তী বক্তা আসছেন, যিনি বিশিষ্ট পরিবেশবিদ এবং মানবাধিকার কর্মী। তার বক্তব্য লেখালেখির সঙ্গে আমরা সকলেই পরিচিত। আমি মাননীয় ডক্টর মোহিত রায় মহাশয়কে তার বক্তব্যের দ্বারা আমাদের আরও আলোকিত করার জন্য আহ্বান জানাবো। ধন্যবাদ অয়ন। আজকের এই অপরাহ্নে যারা শুনতে এসেছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মঞ্চে এবং আমাদের শ্রোতাদের মধ্যে অনেক বিশিষ্ট ব্যক্তি রয়েছেন, আমি আর তাদের কারো নাম করছি না। আজকে এই সভার জন্য আমি যখন আমন্ত্রণপত্রটা পাই, তাতে ছিল এটা আলোচনা সভা, এবং কারা এটাকে সংগঠিত করছেন কারো কোনো নাম ছিল না। এতে আমি একটু খুশি হয়েছি, তার কারণ নইলে মূলত প্রতিবাদ সভা হয়, কোনো একটি বিষয়ের ওপর একটি বক্তব্য হয়, আলোচনা খুব একটা হয় না। এবং আমাদের একটা রাজনৈতিক পরিবেশ তৈরি হয়ে গেছে, খুব একটা আলোচনার রাজনৈতিক পরিবেশ আমাদের মধ্যেই নেই। এবং দ্বিতীয়ত আমার তাও মনে হয় যারা এই আলোচনাটা সংগঠন করছেন তারাও সম্ভবত কোনো একটা নির্দেশের ফলে এই দিনটির জন্য করছেন। কিন্তু আমার মনে হয় যে এই দিনটির শুধু প্রতিবাদ সেটা নয়, তার সঙ্গে আরও অনেক কিছু ভাবা উচিত। শ্রমিকদার পরে বলতে আসাটা খুব সমস্যার, কিন্তু উনি একটি বিষয়ে ধরিয়ে দিয়ে গেছেন। ওনার বক্তব্যের বড় পরিপ্রেক্ষিত থেকে উনি পশ্চিমবঙ্গে কথা বলেছেন, 16ই আগস্টের কথা বলেছেন, ইত্যাদি ইত্যাদি। এতে আমার একটি সুবিধে হলো যে আমি আজকাল খুব ঘরকুনো, মানে পশ্চিমবঙ্গের বাইরে খুব একটা ভাবি না, পড়াশোনা করি না। তার একটা কারণ আছে। কারণটা হচ্ছে এই, ধরুন উড়িষ্যাতে বিজেডি ছিল, চলে গেল, বিজেপি এলো, আবার কালকে বিজেপি চলে যেতে পারে। এটা গুজরাটেও হতে পারে, উত্তরপ্রদেশেও কিছুটা হয়েছে। এটা খুব একটা চিন্তার ব্যাপার নয়, এটা ভারতীয় গণতন্ত্রের শক্তির প্রকাশ। এই যেমন এবারে ভারতবর্ষের নির্বাচনের আগে মোটামুটি
পশ্চিমী মাধ্যমগুলো একটা শব্দ চয়ন করেছিল ভারতের জন্য, ইলেকটোরাল অটোক্রেসি। অর্থাৎ এখানে নির্বাচন হচ্ছে কিছুটা রাশিয়ার মতন, এখনকার রাশিয়ান বা এর মতো, যে তাহলে কিন্তু এটা মূলত একটা অগণতান্ত্রিক দেশ। কিন্তু এবারের নির্বাচনের পরে কিন্তু পশ্চিমী এই শব্দবন্ধটি আবার বেশ কিছুদিনের জন্য ঠান্ডা ঘরে চলে গেছে। কেন পশ্চিমবঙ্গের কথা আলাদা করে বলছি ভারতবর্ষের সব প্রদেশ থেকে? পশ্চিমবঙ্গ আলাদা এই জন্য যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি দিন হচ্ছে গোনা। অন্য জায়গায় সরকার পাল্টালে বিশেষ কিছু যায় আসে না, কিছু নীতি পরিবর্তন হয়, আবার পরবর্তী সরকার। আমাদের পশ্চিমবঙ্গে পরিবর্তন না হলে আমরা প্রতিদিন বাংলাদেশের গহ্বরে ঢুকে যাচ্ছি। আমাদের এখানে এমন একটি স্লোগান এসছে, জয় বাংলা। সবাই ভাবছেন খুব ভালো স্লোগান, না। জয় বাংলা স্লোগান হয়েছিল পাকিস্তান ভেঙে বাংলাদেশ করবার জন্য। আমাদের ভারতে এই জয় বাংলা স্লোগানের অর্থ কী? এই জয় বাংলা স্লোগানের অর্থ ভারত থেকে পশ্চিমবঙ্গকে বিচ্ছিন্ন করে নেওয়া যায়। এবং আপনারা দেখবেন একটা ওই লোগো হয় আমাদের এখন পশ্চিমবঙ্গ সরকারের, তাতে একটা ভারতের ম্যাপ, তার উপর ভারত না পৃথিবীর ম্যাপ গোলার্ধ, তার মধ্যে একটা পশ্চিমবঙ্গের মানচিত্র থাকে, ভারতের কিছু নেই। এই কথাগুলো এই জন্য বলছি যে আজকে এই এমার্জেন্সি বিষয়টিকেও পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে দেখতে হবে, কারণ পশ্চিমবঙ্গে গত 10 বছরে এক ধরনের এমার্জেন্সি চলছে। ভারতে এমার্জেন্সি শুরু হয় 1975-এর 25শে জুন, আপনারা সবাই জানেন। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে প্রকৃতপক্ষে এমার্জেন্সি চলছিল 1972 সাল থেকে। 1972 সালে 71 সালে আমি আমার বিশ্ববিদ্যালয়ে যুক্ত হই যাদবপুরে। 5 বছরে, পরের 5 বছরে কোনো ছাত্র নির্বাচন হয়নি। আজকে পশ্চিমবঙ্গে গত 10 বছরে কোথাও ছাত্র নির্বাচন বলে কিছু নেই। আজকের পশ্চিমবঙ্গে ঠিক আমরা 72 সালে যেরকম দেখেছিলাম ঠিক সেই অবস্থা। কিন্তু এমার্জেন্সির কথা যখন আলোচনা হয় তখন তৎকালীন ভারতবর্ষের কথাটা একটু ভাবতে হবে। মনে রাখতে হবে যে 1971 সালে একদম গণতান্ত্রিক নির্বাচনে জিতেই ইন্দিরা গান্ধী এসেছিলেন এবং বিপুল সংখ্যক আসন নিয়ে। 1971-এ তার ছিল তখন 545টা সিট ছিল না, 518টা ছিল, এবং তিনি 352টা সিট ছিল ইন্দিরা কংগ্রেসের। মনে রাখবেন, কংগ্রেস ভেঙে সেই ইন্দিরা কংগ্রেস প্রথম ভোটে লড়ছে। কিন্তু তার পরবর্তী সময়ে বিভিন্ন কারণে, যেরকম হয় অব্যবস্থা চললে, সারা ভারত জুড়ে কিন্তু আন্দোলন হয়েছিল। এটা এই নয় যে হঠাৎ ইন্দিরা গান্ধীর মনে হলো যে আমি একটু অগণতান্ত্রিক হয়ে যাই, সব ক্ষমতা নিয়ে নেব। এই আন্দোলন গুজরাটে নবনির্মাণ আন্দোলন হয়েছিল, একটি ছাত্র আন্দোলন, এবং একটি ছাত্র আন্দোলন গুজরাটে মন্ত্রিসভা পরিবর্তন করেছে। আজকে আমরা যে জয়প্রকাশ নারায়ণের আন্দোলনের কথা বলি, তারও কিন্তু ভিত্তি ছিল বিহারের ছাত্র আন্দোলন। যদিও সেই ছাত্র আন্দোলনের নেতারা পরের যা সবচেয়ে প্রধান ছিলেন লালু যাদব। কিন্তু যাই হোক, এই যে ছাত্র আন্দোলনগুলো হয়েছিল, এবং এই একই সময়ে 1974 সালে 74 সালে হয়েছিল রেল আন্দোলন। অনেক দিন সারা ভারতে রেল ধর্মঘট চলেছে, রেল বন্ধ ছিল। সুতরাং সারা ভারতবর্ষে একটা প্রতিবাদী আন্দোলন ছিল, যেটা ইন্দিরা গান্ধীকে ভীত করেছিল যে, এবং এটা একটা জায়গায় নয়, বিভিন্ন জায়গায়। তৃতীয়ত যে বিষয়টা হয়েছিল, সে বিষয়টা নিয়ে আমি আলোচনা শেষে আসব, যে ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রিত্ব, তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী, তা নিয়ে মামলা করেছিলেন রাজনারায়ণ মহাশয়। 4 বছর পর সেই মামলার উত্তরপ্রদেশের এলাহাবাদ হাইকোর্টের রায় বেরোলো যে তার
এই নির্বাচিত হওয়াটা ঠিকমতো হয়নি, এবং তার এক সপ্তাহের মধ্যে সেটা চলে গেল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে তখন আছেন একদম মানে ঘোষিত বামপন্থী কৃষ্ণ আয়ার। তিনি অবশ্য তার প্রধানমন্ত্রিত্বটা নাকচ করেননি, কিন্তু বলেছিলেন উনি এমপির কোনো কিছু সুবিধা পাবেন না, কিছু পাবেন না, এবং তার 10 দিনের মধ্যেই ইন্দিরা গান্ধী এই জরুরি অবস্থা চালু করলেন। এটা হচ্ছে প্রেক্ষাপটটা। অর্থাৎ একটা ব্যাপক আন্দোলন ভারতবর্ষ জুড়ে হয়েছিল, এবং লিগালি একটা, যেটাকে আমি পরে বলবো এক ধরনের জুডিশিয়াল অ্যাক্টিভিজম, তাও তার প্রধানমন্ত্রিত্বকে বিপন্ন করে দিয়েছিল। এই সব মিলিয়ে তিনি তখন একটি সম্পূর্ণ, আমাদের সংবিধানে আছে 352 ধারা সংবিধানেরই ধারা, কিন্তু তার জন্য যে পরিমাণ সতর্কতা রয়েছে, যেভাবে সম্পূর্ণ মন্ত্রিসভাকে ডেকে মিটিং করে জানিয়ে তারপর সিদ্ধান্ত নিতে হবে, তারপর সেই সিদ্ধান্ত রাষ্ট্রপতিকে পাঠাতে হবে, সেসব কিছুই করা হয়নি। একেবারে নিজের মতো করে দিলেন। এবং এর জন্য সারা ভারতের কি অবস্থা হয়েছিল জানেন? এরকমভাবে সারা ভারতবর্ষের সমস্ত বিরোধী নেতাদের, যদিও একটা কথা বলা দরকার, সংসদে তখন বিরোধীদের সংখ্যা খুবই কম ছিল। দ্বিতীয় সর্বোচ্চ দল ছিল ভারতীয় জনসংঘ, তার সাংসদ ছিলেন 22 জন। কিন্তু এটা শুধু রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার নয়, আপনারা শ্রমিকদার মুখে শুনেছেন যে অনেক নিরাপদ পশ্চিমবঙ্গ, কারণ পশ্চিমবঙ্গে 1972 সালে আজকে যে রাজনৈতিক হিংসা দেখছেন নির্বাচনের, সেটা শুরু করেছিল কংগ্রেস, এবং ইন্দিরা গান্ধী তার সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ছিলেন। সিদ্ধার্থ শঙ্কর রায় মুখ্যমন্ত্রী হলেন, এবং পশ্চিমবঙ্গ থেকে তার খুব একটা কোনো প্রতিবাদের জায়গা ছিল না। কিন্তু এই পশ্চিমবঙ্গেরও সাংবাদিক বরুণ সেনগুপ্ত, গৌরকিশোর ঘোষ, তাদের তিনি কারারুদ্ধ করেছিলেন। কিন্তু যে বিষয়টা আজকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের এই যে একটা অঘোষিত জরুরি অবস্থা চলছে, সেই অঘোষিত জরুরি অবস্থার বিরুদ্ধে আমরা কিন্তু কোনো আন্দোলন আজ পর্যন্ত তৈরি করতে পারি। আমি এই জন্য জরুরি অবস্থার প্রসঙ্গটা আনছি যে জরুরি অবস্থার 1974 জুড়ে, 73-74 জুড়ে সারা ভারতবর্ষে বিভিন্ন প্রতিবাদ এগুলো শুরু হয়েছে। আমাদের সেই একটা জরুরি অবস্থার মতো সময়ের জন্য আমাদেরও কিন্তু আন্দোলনমুখী হতে হবে, এবং সেই আন্দোলনের বিষয়টিকে আমাদের এখানের মাটিতে তার সঙ্গে সম্পৃক্ত হতে হবে। এটা অন্য কোনো জায়গা নিয়ে ভুললে চলবে না। আমাদের আন্দোলনের, আজকে আমি যে কথাটা বললাম যে কেন পশ্চিমবঙ্গ সারা ভারতের থেকে আলাদা, তার কারণ ভারতের 2টি রাজ্য পার্টিশনের ফলে, দেশভাগের সঙ্গে যারা ভারতের সঙ্গে আছে, তারা ভারতে রয়েছে পাঞ্জাব অর্থাৎ পূর্ব পাঞ্জাব আর পশ্চিমবঙ্গ। পাঞ্জাবের জনবিনিময় হয়ে গিয়েছে 1 বছরের মধ্যে, তার ফলে পাঞ্জাবের আর উদ্বাস্তু সমস্যা এই সমস্ত ইমিগ্রেশন কিচ্ছু নেই। আমাদের পশ্চিমবঙ্গ আজ 75 বছর পরেও সেই একই সমস্যায় ভুগছে। আজকেও বাংলাদেশ থেকে কেউ না কেউ ভারতে প্রবেশ করছেন হিন্দু উদ্বাস্তু। সুতরাং আমাদের পশ্চিমবঙ্গের আত্মিক বিষয় অনেক রয়েছে। আমি ওই জন্য বলবো আলোচনা সভা। আমাদের পশ্চিমবঙ্গের বিষয় নিয়ে ভাবতে হবে। তিস্তার জলের সিদ্ধান্ত কি শুধু কেন্দ্র নেবে? রাজ্যের নদী। বা বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হয়েই যাবে, আর বাংলাদেশের সঙ্গে আমরা বিভিন্ন ধরনের সুসম্পর্ক তৈরি করে যাব। এই সব কিছু নিয়ে পশ্চিমবঙ্গে যে একটা আত্মিক অবস্থান রয়েছে, সেটাকে আমাদের এখন জাগ্রত করতে হবে মানুষকে। এবং আমার ধারণা যে মানুষ তা বোঝে,
শুধু কার ওপর বিশ্বাস রাখবে সেটাকে তারা ঠিক করতে পারে না। তারা মনে করেন যে এরা কি আমাদের বিশ্বাস রাখবে, আমরা যদি এদের সঙ্গে এসে হাত মেলাই, ঘরের বাইরে বেরোই, তাহলে কি তারা আমাদের ওপর বিশ্বাস রাখবে? সন্দেশখালির মেয়েরা বেরিয়েছিলেন, সন্দেশখালির মেয়েরা বেরোননি, সন্দেশখালিতে কোনো নারী নির্যাতন হয়নি। সন্দেশখালির হিন্দু মেয়েরা বেরিয়েছিলেন, সন্দেশখালির হিন্দু নারী নির্যাতন হয়েছে। আমরা সেই আবেগকে, সেই নিজেদের অনুভূতিটাকে আমরা ছড়িয়ে দিতে পারলাম না। সুতরাং আজকে আমরা যখন 75-এর এমার্জেন্সির কথা ভাবছি, নিশ্চয়ই এটা বারবার আরোরাও আলোচনা করবেন যে কংগ্রেস দল, ইন্দিরা গান্ধী, তারপর থেকে এবং আজকেও যা হয়েছে, এটি একটি সম্পূর্ণ পারিবারিক দলে পরিণত হয়ে গেছে। এবং পৃথিবীর বিভিন্ন দেশে যখনই একটা দল পারিবারিক দল হয়ে যায়, তাদের মধ্যে সব ধরনের অটোক্রেসি আসে। কিন্তু আরও একটা বিষয় আমি স্বল্প সময়ের মধ্যে বলে যাব, কারণ অনেকে বলবেন আমাদের এই সংবিধান নিয়ে, সমিতাও বললেন, আমার মনে হয় সংবিধান নিয়েও আমাদের খুব সতর্ক থাকা উচিত। সংবিধানে 106 বার ইতিমধ্যেই পরিবর্তন হয়েছে। সংবিধানটা পরিবর্তনের জন্যই, সংবিধান কোনো পবিত্র ধর্মগ্রন্থ নন, কোনো ঐশী গ্রন্থ নন। আমাদের ভারতীয় সংস্কৃতিতে কোনো একটি গ্রন্থ, একটি পথ, একজন আমাদের কোনো ধর্মগুরু, এরকম কোনো ভাবনাই নেই। আমরা বলে দিচ্ছি সংবিধান একজন উনি তৈরি করেছেন, এটা সম্পূর্ণ ভ্রান্তিবাদী। সংবিধান তৈরি হয়েছে একটি কমিটি করে, কমিটির একজন তিনি শীর্ষে ছিলেন, এবং এই রচনার জন্য, যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান, মানে বেশি পাতার বই হলে তার সুবিধাও আছে অসুবিধাও আছে, এবং বিভিন্ন দেশের সংবিধান তারা অধ্যয়ন করেছেন, সেই অধ্যয়ন করে তারা এই সংবিধানটি তৈরি করেছেন। এটা কারো একক তৈরি নয়, বা কেউ একজন আকাশ থেকে যাননি। সুতরাং এই সংবিধান অবশ্যই পরিবর্তনযোগ্য। আমরা কেন তা বলবো যে সংবিধানকেই আমরা করবো, তাকে কপালে ঠেকিয়ে শুরু করব? মনে রাখবেন যে এই সংবিধান পরিবর্তনের অন্য আরও অনেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আমাদের এই সংবিধানের এখন পরিচালনা করে, শেষ পরিচালনা করে নির্বাচিত জনপ্রতিনিধি নয়, কয়েকজন পেশাজীবী উকিল বা বিচারক। সুপ্রিম কোর্টের বিচারকরা ঠিক করে দেন যে সংবিধানের বেসিক স্ট্রাকচার কি। সংবিধানে কোথাও বেসিক স্ট্রাকচার বলে কিছু নেই। 1973 সালে ইন্দিরা গান্ধী যে সংবিধান পরিবর্তন করতে চেয়েছিলেন, এটা কেরালার একটা ধর্মীয় জমি নিয়ে মামলা। সেখানে রাজ্যের সেই ক্ষমতা আছে কিনা সেই জমির অধিকার নেওয়ার, প্রপার্টি রাইট নিয়ে, সেই বিষয়টি গেল সুপ্রিম কোর্টে, কেশবানন্দ ভারতী মামলা। সেই মামলায় 7 জন একদিকে মত দিলেন, 6 জন আরেক দিকে মত দিলেন। তারা বললেন, এই প্রথম তারা আবিষ্কার করলেন যে সংবিধানের একটা বেসিক স্ট্রাকচার আছে, সেই জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, পরিষ্কার করে কিছুই বললেন না, এরকম একটা আছে, তার উপর চলছে। এবং যে সংবিধানে ইন্দিরা গান্ধী তার সময়ে জরুরি অবস্থার মধ্যে পরিবর্তন করে, যা সংবিধানের কোথাও ছিল না, মনে রাখবেন সংবিধানে সেকুলার এবং সোশ্যালিস্ট কথাটা রাখা হবে কিনা তা নিয়ে দীর্ঘ বিতর্ক হয়েছে। এমন নয় যে হঠাৎ ঢুকিয়ে দেওয়া হয়েছে, কেউ জানতো না এটা যে থাকবে না, সেটা কিন্তু সংবিধান তৈরির সময় আলোচনা করেই ঠিক হয়েছিল। কিন্তু ইন্দিরা গান্ধী ঢুকিয়েছেন, তার মানে সাংবিধানিক তখন তার ক্ষমতা ছিল। এরপরে কিন্তু কেউ পরিবর্তন করলেন না, এবং আমাদের যারা সুপ্রিম কোর্টের বিচারক এইটিকেই ধরে নিলেন এটিও সংবিধানের বেসিক স্ট্রাকচার। বাবরি সৌধ ধ্বংসের পর যখন বিজেপির সরকারগুলোকে ফেলে দেওয়া হলো, তখন বিজেপি যখন সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, তখন কিন্তু সুপ্রিম কোর্টের বিচারকরা বললেন যে না, ধর্মনিরপেক্ষতা নামক বেসিক স্ট্রাকচারটি ভেঙেছে, সুতরাং এই সমস্ত সরকারগুলোকে ভেঙে দেওয়া উচিত।
সুতরাং আমার মনে হয়েছে যে, এবং পশ্চিমবঙ্গে রক্ষার জন্য আপনারা জানেন নাগাল্যান্ড, মণিপুর, এই বিভিন্ন জায়গা তারা 371 ধারার মধ্যে রয়েছে, ABCD করে এক একটি প্রদেশের জন্য রয়েছে। নাগাল্যান্ডে নাগারা সংখ্যালঘু নন, নাগারা সংখ্যাগুরু, কিন্তু তাদের জন্য বিশেষ প্রোটেকশন রয়েছে, যাতে তাদের সংস্কৃতি, তাদের জীবনধারা, তাদের নিজস্ব জিনিসগুলো না পাল্টে যায়। এরকমভাবে বিভিন্ন প্রদেশের আছে। আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের জন্য একটা 371 দরকার, যাতে আমাদের পশ্চিমবঙ্গটা থাকে। তা না হলে কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে যে এমার্জেন্সি, এটা চলতেই থাকবে। আমরা সারা ভারতের এমার্জেন্সি নিয়ে আলোচনা করতে পারি, কিন্তু আসুন আমরা পশ্চিমবঙ্গের এমার্জেন্সি শেষ করার জন্য চেষ্টা করি। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ বিশিষ্ট বুদ্ধিজীবী মোহিত রায় মহাশয়কে। আমাদের সঙ্গে আরও বক্তা উপস্থিত রয়েছেন। এছাড়াও আমাদের একটা অনুষ্ঠান রয়েছে, যাতে আমরা জরুরি অবস্থার সময় যারা বিনা বিচারে জেলে ছিলেন তাদের সকলকে সংবর্ধনা জানাবো। তো আপনাদের সকলকে একটু ধৈর্য ধরে বসতে অনুরোধ করছি। এরপর আমাদের সামনে বক্তব্য রাখবেন মাননীয় প্রতাপ বন্দ্যোপাধ্যায় মহাশয়। তারপর আমরা জরুরি অবস্থায় যারা রয়েছেন বন্দী তাদেরকে সংবর্ধনা দেবো। মাননীয় প্রতাপ বন্দ্যোপাধ্যায় মহাশয়, উনি নিজেও জরুরি অবস্থার সময় জেল কেটেছিলেন। উনি বিশিষ্ট সমাজসেবক। ওনাকে আমরা জরুরি অবস্থার ওপর আরও বেশি আলোকপাত করার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের এই মহতী সভার মাননীয় সঞ্চালক, মঞ্চ উপবিষ্ট বিশিষ্ট সমাজসেবী, সবাইকে আমার নমস্কার। এখানে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে আগত কার্যকর্তা, অন্যান্য কিছু সামাজিক সংগঠন থেকে আসা কার্যকর্তা এবং জরুরি অবস্থার সময় যারা জেলে গিয়েছিলেন তাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমি কয়েকটি কথা আপনাদের সামনে রাখব। আমরা যারা নিজেদের জাতীয়তাবাদী মনে করি, আমরা যারা মনে করি যে আমরাই দেশভক্ত, কিন্তু আমার ব্যাখ্যাটা একটু অন্যরকম। আমি সবে হায়ার সেকেন্ডারি পরীক্ষা পাশ করার পর জয়পুরিয়া কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হবার সময় জেলে গিয়েছিলাম। তখন জানতাম না জেল কী জিনিস, পুলিশ লকআপ কী জিনিস, পুলিশ কীভাবে ধরে ইত্যাদি। কিন্তু একটি জিনিস জানতাম, যে সংগঠনের প্রতি আস্থা, দেশের প্রতি একাত্মতা, ত্যাগ নয়, এবং কার্যকর্তা লিডারশিপের উপর তার আস্থা এবং ভালোবাসা, এই তিনটে কাজের মধ্যে আমার মতো অনেকেই যারা এখানে উপস্থিত আছেন, যাদের সেই সময় 16, 17, 15, 18, 19, 20 এরকম বয়স ছিল, তারা সবাই আমাদের কার্যকর্তার, আমাদের অধিকারীদের নির্দেশে আর সত্যাগ্রহের মাধ্যমে জেলে গিয়েছিল। কাউকে বলতে হয়নি যে তুমি যাও ইত্যাদি, যাওয়ার পর কবে ছাড়া পাবে তার কোনো ঠিক নেই, অত্যাচার হবে ইত্যাদি ইত্যাদি। ওই জন্য প্রত্যেক মানুষের এই তিনটে জিনিসকে রাখতে হবে। এবং সেই পরিপ্রেক্ষিতে এখানে সামনে ফিরিঙ্গি কালীবাড়ি আছে। 1975 সালের 24 তারিখে, 24শে ডিসেম্বর, আর আমাদের নেতৃত্ব দিয়েছিলেন বংশীলাল সোনি, আপনারা অনেকেই চেনেন। আর বংশীদার নির্দেশে আর অতি কম বয়সে আমাকে বলো তুমি লিডারশিপ করবে। আমরা এখান থেকে একটা মিছিল বার করেছিলাম। সামনে দেখলাম কেউ নেই, ফাঁকা রাস্তা, যেতে আরম্ভ করলাম। লালবাজারের কাছে গিয়ে ভাবলাম বাঁ দিকে ঘুরে যাই, আমার সাথে 15 জন ছিল। আর বাঁ দিকে ঘোরার সময় পুলিশ অ্যারেস্ট করলো এবং হেয়ার স্ট্রিট থানা, তারপর লালবাজার থানায়
নিয়ে গিয়ে এক রাত্রি থাকার পর 25শে ডিসেম্বর রাত্রিবেলা জেলেতে দিয়ে দিল। আমরা কলকাতায় জেলেতে ভালো ছিলাম, প্রায় 30 জন ছিলাম। তার মধ্যে একটা তো আর ছাত্র সেল ছিল, স্টুডেন্ট। আমরা যারা সেই সময় পড়াশুনো করতাম, আমাদের পড়ানো হতো, ভোরবেলা উঠতে হতো, সেখানে গীতা পাঠ করতে হতো, ইত্যাদি ইত্যাদি করে। সঙ্গে শাখা ওখানে লাগতো, সেখানে শাখায় প্রত্যেক দিন কার্যক্রমের পর তারপর ডেইলি রুটিন চলতো, ছাত্রদের বিশেষ করে আর থাকতো। একটি বিষয়, আপনাদের অনেকেই জেলে গেছেন, বোধহয় এখানে যারা আছেন তার থেকে বেশি সময় আমি জেলে কাটিয়েছি। এমার্জেন্সি, 3 বিঘা, রাম মন্দির, অযোধ্যাতে, বেনারস সেন্ট্রাল জেল ইত্যাদি ইত্যাদিতে হয়তো বেশি সময় আমি জেলে কাটিয়েছি। অন্যান্য জেলে তো অভিজ্ঞতা আমার রয়েছে, কিন্তু তা সত্ত্বেও যে ছোট বয়সে যে জেলে থাকা, সেটা একটা অত্যন্ত অভিজ্ঞতা। লালবাজারে যেদিন আমি পিসিতে ছিলাম, ওখানে পিসি কি প্রথম জানলাম। একজন অফিসার ছিল, সে খুব ভালো ব্যবহার করলো, খাওয়া দাওয়া ইত্যাদি রাত্রিরে। এবং যেখানে আমরা থাকলাম 3 তলার উপর, ওখান থেকে আমাকে ডেকে আনলো, সবাই ভালো কথা মারধর করবে আমাকে। চলে গেলাম ওখানে। তো একটি কথা আমার খুব মনে করেছিল, এবং সেটা সারা জীবন রাখার চেষ্টা করি, যে কোনো জায়গা বা যে কোনো পরিস্থিতিতে আর অভিজ্ঞতা সঞ্চয় করা, এটা একটা প্রত্যেক লিডারশিপের প্রয়োজন। অভিজ্ঞতা সঞ্চয় করা, যে কোনো জায়গায়, যে কোনো পরিবেশে, যে কোনো ব্যবস্থায়। উনি বললেন যে তুমি জেলে যাচ্ছ, খুব ভালো কথা, জেলে গিয়ে অনেকে খারাপ হয়ে যায়, অনেকে ভালো হয়ে যায়। তুমি অভিজ্ঞতা সঞ্চয় করো, ওখানে কারা আছে তাদের সাথে মেলামেশা করবে, প্রচুর নকশালরা আছে ওখানে, তাদের সাথে মেলামেশা করবে, কিছু কংগ্রেসই সেখানে বন্দী আছে, তাদের সাথে করবে, অনেকে লাইফার জেল আছে, কেউ 6টা 7টা 10টা খুন করেছে, তাদের সাথে সম্পর্ক করে মেলামেশা করবে ইত্যাদি। আর এটা খুব কাজে লেগেছিল সেই সময়, বাল্য অবস্থায়, ছোট বয়সে। একটি ফাইল ছিল প্রায় আমাদের উপরে, দোতলাতে, নকশাল ফাইল। তারা রাত্রিবেলা কাঁদতো যে কবে ছাড়া পাবো, তার কোনো ঠিক নেই। তারা বলতো, আরে তোমাদের তো খেলাধুলা করছো, ভাষণ হচ্ছে, মিটিং হচ্ছে, ইত্যাদি চলছে, আর তোমরা কীভাবে আছো? আর আমরা কবে ছাড়া পাবো, কী করবো, কোনো ঠিক নেই। মেরে হাড়গোড় সব ভেঙে দিয়েছে। কিন্তু এটা কলকাতার ঘটনা, অন্যান্য জায়গায় অনেক অত্যাচার। আমাদের দিলীপ ব্যানার্জি এখানে উপস্থিত আছেন, বোধহয় বহরমপুর জেলে ছিলেন না, সিউড়ি জেলে ছিলেন, ওখানেও অনেক অত্যাচার হয়েছে। ডিভিশন 3rd ডিভিশনে ছিলেন, জেলের মধ্যেই লাঠি চার্জ হয়েছে, এরকম অনেক জায়গা হয়েছে। তো বিষয় যেটা হয়েছে যে সেই মাইন্ড, কংগ্রেসের যে মাইন্ড সেট আপ ছিল সেই সময়, এমার্জেন্সি ক্লিয়ার করার সময়, সেই মাইন্ড সেট আপ কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। কংগ্রেসের প্রোডাক্ট হচ্ছে মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, সেই মাইন্ড সেট আপ কিন্তু এখনো আছে। আমরা জানি যে 75 সালে আর 25 তারিখে, 25শে জুন আর এমার্জেন্সি ডিক্লেয়ার হয়েছিল। তার আগে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন 1971 সালে যে নির্বাচন, লোকসভা নির্বাচনেতে রাজনারায়ণ সেই নির্বাচন আর ইন্দিরা গান্ধী যে সে গৃহীত কাজ করেছেন, সে নির্বাচনকে দুর্নীতি ছিল বলে তিনি এলাহাবাদ হাইকোর্টেতে তিনি অ্যাপিল করেছিলেন। এবং 4 বছর পর যখন ডিক্লেয়ার হলো যে উনি নির্বাচনে দাঁড়াতে পারবেন না এবং এই নির্বাচন বাতিল, আর তারপরেই গভীর রাত্রে আর এমার্জেন্সি ঘোষণা করা হলো, রাষ্ট্রপতিকে সিগনেচার করে। এমনকি মিনিস্টার অফ কাউন্সিল তাদেরকে 26 তারিখে সকালবেলা জানানো হয়েছিল। এবং তার পরবর্তীকালে দিল্লির সমস্ত সংবাদপত্র অফিসে রাত্রি 2টোর সময় আর লাইট কেটে দেওয়া হয়েছিল, যাতে এমার্জেন্সির কথা, এলাহাবাদ হাইকোর্টের সমস্ত রায় যাতে না বেরোয়। এবং কলকাতার সমস্ত যে প্রেস আছে, আনন্দবাজার থেকে সমস্ত প্রেসকে সেন্সারশিপ করা হয়েছিল এবং সেন্সারশিপ অর্ডার করে দেওয়া হয়েছিল। অনেকে যারা বয়স্ক মানুষ আছেন আপনারা জানেন, দেখেছেন যে 1975 সালের 25 তারিখে পরের দিন আনন্দবাজারে প্রথম পেজটা সাদা বেরিয়েছিল, কোনো লেখা ছিল না। পরবর্তীকালে বরুণ সেনগুপ্ত, গৌর কিশোর ঘোষকেও গ্রেপ্তার করা হয়েছিল। তাদের জন্য আমরা 2 দিন অনশন করেছিলাম। এখানে বিদ্যাসাগর মন্ত্রী বসে আছে, মাঝখানে চলে গিয়েছিল, আবার বললাম ফিরে আসার জন্য। এবং তাদের ওপরও অত্যাচার হয়েছিল, মানসিক অত্যাচার প্রেসিডেন্সি জেলে হয়েছিল। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ডিসিশন নিল সেই সময় যে আমরা সত্যাগ্রহতে যাব, তার আগে
মিশা পাস করা হয়েছিল। মিশাতে আর সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। মিশা এমন একটা আইন আপনারা জানেন যে মিশাতে কোনো কেস হবে না, তাদেরকে কোর্টে হাজির করানো হবে না, কতদিন রাখবে সেটা হচ্ছে সরকারের ইচ্ছার উপর নির্ভর করে। এখন বর্তমান যে বিরোধীরা আছেন, ইন্টি গোষ্ঠী, এবং তারা বারবার ধরে বলেন যে সংবিধান পরিবর্তন করছে বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সংবিধান পরিবর্তন করছে। আমাদের কিছুক্ষণ আগে বক্তা বললেন, আর 1947 সাল থেকে 2014 পর্যন্ত প্রায় 90 বার সংবিধান সংশোধন করেছে কংগ্রেস সরকার। 90 বার। বিশেষ করে এমার্জেন্সির সময় 39, 40, 41, 42 যে সংবিধানে যে সংশোধন করেছে, যে সংশোধনের মাধ্যমে পার্লামেন্টে একজন যদি এমপি থাকে তিনিও ভোটে পাস করে। শুধু পার্লামেন্ট কেন, পার্লামেন্ট এবং অ্যাসেম্বলিতে একজন যদি এমপি বা এমএলএ থাকেন তিনি আর প্রস্তাব পাস করতে পারবেন। সেরকমভাবে আর প্রধানমন্ত্রী এবং কোনো এমপি, কারণ বাকি এমপিদের, বিরোধী এমপিদের তো তারা আগেই জেলে পুরে দিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো রকম মামলা চলবে না, অর্থাৎ কোনো ক্রিমিনাল প্রসিডিওর, কোনো সোশ্যাল প্রসিডিওর, কোনো ইলেকশন প্রসিডিওর কিছু চলবে না। অর্থাৎ সংবিধান যে স্কেলিটনকে ভাঙা হয়েছিল সেই সময়, একটা মানুষের যদি স্কেলিটনকে ভাঙা হয় তাহলে পরে বাকি কিছু জোড়া লাগে না। সেই সংবিধানের স্কেলিটনকে ভাঙা হয়েছিল এমার্জেন্সির সময়, ইন্দিরা গান্ধী তার ব্যবস্থা করেছিলেন। বর্তমান যারা কংগ্রেসের নেতৃবৃন্দ, রাহুল গান্ধী থেকে আরম্ভ করে সোনিয়া গান্ধী পর্যন্ত, তারা কিন্তু তার প্রতিবাদ করেননি সেই সময়, এখনও করেননি, যে এমার্জেন্সিটা ভুল হয়েছিল আমাদের। অর্থাৎ জুডিশিয়ালের ওপর সমস্ত রকমভাবে খর্ব করা হয়েছিল, জুডিশিয়ালি কোনো রকমভাবে তাদের ব্যবস্থা করা হয়নি। এখন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময়, আমার কিছুক্ষণ আগে বক্তা বললেন যে তিহার জেলে তো প্রচুর কার্যকর্তাকে রাখা হয়েছিল, প্রায় 3500 কার্যকর্তা হয়েছিল, যার ক্যাপাসিটি ছিল 1273। বাঙ্ক করা হয়েছিল, বাঙ্কের মতো, বাঙ্কের ভেতরে রাখা হয়েছিল। এবং তিহার জেলেতে সমস্ত নেতা, অটল বিহারী বাজপেয়ী, আদবানিজি থেকে আরম্ভ করে সমস্ত নেতৃবৃন্দ, জয়প্রকাশ নারায়ণ এবং বাকি মোরারজি দেশাই থেকে আরম্ভ করে সবাইকে ওখানে রাখা হয়েছে তিহার জেলেতে। এবং একটা অন্ধকারচ্ছন্ন অবস্থা সারা ভারতবর্ষের মধ্যে দেখা দিয়েছিল। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মিশা হওয়ার পর ডিসিশন নিলেন যে ডিআইআরএতে আমরা জেল ভর্তি করব। আর সেই সময় সমস্ত কার্যকর্তা, সমস্ত স্বয়ংসেবক এবং জনসংঘের সমস্ত যারা কার্যকর্তা, তাদেরকে আহ্বান করা হলো যে সত্যাগ্রহ করতে হবে, মিছিল করতে হবে। মিছিল নিষিদ্ধ ছিল, আরএসএসকে ব্যান করা হয়েছিল, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে ব্যান করা হয়েছিল। মিছিল করো এবং গ্রেপ্তার করো, তারা বেল নেবে না, তারা জেলের মধ্যে থাকবে, বেল দেয়নি। এইভাবে সারা ভারতবর্ষের 1,40,000 মানুষ, এই সময় টিভি ছিল না, প্রায় টিভি খুব কম সংখ্যায় ছিল, মোবাইল ছিল না, যার জন্য ছবিও ঠিকমতো ওঠেনি। অনেকে ছবি তুলেছে, আমাকে বিদ্যাসাগর বলছিল যে কেউ ছবি তুলেছে, সত্যাগ্রহ করছিল। কিন্তু 1,40,000-এর মধ্যে প্রায় 70,000 কার্যকর্তা পশ্চিমবঙ্গে ছিল। ওই জন্য অনেকে যখন বলেন, আমার একটু হাসি পায় যে পশ্চিমবঙ্গের নাকি সংগঠন এখন আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে। কিন্তু আমরা 1,40,000-এর মধ্যে 70,000 মানুষ কিন্তু আমরা জেলে গিয়েছিলাম। এবং প্রত্যেকটা সময় যখনই কোনো বিপদ এসছে, পশ্চিমবঙ্গের কার্যকর্তারা, পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, রাষ্ট্রীয় স্বয়ংসেবকের কার্যকর্তারা, আর তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। অন্যান্য প্রদেশ থেকে অনেক বেশি পরিমাণে আমরা ঝাঁপিয়েছি। কিন্তু যে এমার্জেন্সি 77 সালে চলে যাওয়ার পর আস্তে আস্তে ধীরে ধীরে পশ্চিমবঙ্গ বর্তমান প্রায় এমার্জেন্সির মতো অবস্থা সৃষ্টি হয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। প্রায় 21 মাস এমার্জেন্সি ছিল, এটা আপনারা অনেকেই জানেন যারা এখানে বসে আছেন। 1977 সালের মার্চের 21শে মার্চ এমার্জেন্সি আর এখান থেকে উইথড্র করা হয়। অর্থাৎ সর্বভারতীয় বিভিন্ন দেশের তাদের চাপেতে বাকি জেলগুলো ভরে গিয়েছিল এরকম অবস্থায়, আর তার সত্যাগ্রহ হওয়ার পরও এখানে আর এমার্জেন্সি সেখানে তুলে নেওয়ার ব্যবস্থা হয়েছিল। সেই জন্য আজকে যেটা আমরা দেখছি যে স্বাধীনতা খর্ব করার যে প্রচেষ্টা,
অর্থাৎ সরকারে থাকতে হবে, ক্ষমতায় থাকতে হবে। তার জন্য 2-4জনকে নিয়ে পুরো যাতে দেশ চলে তার ব্যবস্থা করা। শরণ সিংকে সামনে নিয়ে একটা কমিটি তৈরি করে, একটা পাওয়ারফুল কমিটি তৈরি করে তার মাধ্যমে সমস্ত কিছু কাজ চালানো একটা ইন্দিরা গান্ধীর যে প্রচেষ্টা চলছিল সেই সময়। আর সেই সময় আমরা দেখতে পাই যে দেশকে একটা কারাগারে পরিণত করেছিল এবং দেশকে কারাগারে পরিণত করার সাথে সাথে ক্যাবিনেটের সমস্ত কিছু যে কাজ, তাদের যে স্বাধীনতা সেটা খর্ব করা হয়েছিল, জুডিশিয়ালের যে ক্ষমতা সেটাকে খর্ব করা হয়েছিল, সমস্ত পার্লামেন্ট অ্যাসেম্বলি, বিভিন্ন অ্যাসেম্বলি তাদের খর্ব করা হয়েছিল। এরকম একটা চেষ্টা সেই সময় করা হয়েছিল। পরবর্তীকালে আমরা অনেকে জানি যে তিহার জেলে যে সমস্ত আমাদের লিডারশিপ ছিল, ভারতীয় জনসংঘ, জনতা পার্টি, লোকদল ইত্যাদি ইত্যাদি যারা ছিলেন, তারা ঠিক করলেন যে এই অবস্থা চলতে গেলে পরে সবাইকে এক হয়ে নির্বাচন লড়তে হবে। নির্বাচন একদিন না একদিন ঘোষণা হবে, কিন্তু নির্বাচন লড়তে হবে। তাই সবাই মিলে জনতা পার্টি তৈরি করলেন এবং যখন এমার্জেন্সি উঠে যাওয়ার পর যখন নির্বাচন ঘোষণা হলো এবং জনতা পার্টি সেই সময় নির্বাচন অংশগ্রহণ করেছেন এবং মোরারজি ভাই দেশাই আর ভারতের